সুপারস্টার সাকিব খান ও সাবিলা নূর অভিনীত রকস্টার মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় একটা স্টেডিয়াম। সেখানে মানুষের থই থই করছিল, এক ফোঁটা জায়গাও যেন ফাঁকা নেই। আসলে এখানে একটা গানের কনসার্ট হচ্ছিল। নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও মেন সিঙ্গার এখনও স্টেজে উপস্থিত হয়নি। সবাই তাকে খুঁজতে শুরু করে দেয়। পুরো স্টেডিয়ামের মানুষ সবাই তোকে দেখার জন্য পাগল হয়েছিল। আসলে এখানে আগুন নামের এক রকস্টারের কনসার্ট হবে। ম্যানেজমেন্টের সবাইও তাকে খুঁজতেছিল, কিন্তু কেউই তাকে খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে দেখা যায় পরিত্যক্ত একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে আগুন। সেই রাস্তা দিয়ে যাওয়া একজনের থেকে নেশা জাতীয় কিছু দ্রব্য নিয়ে তারপর গাড়িতে উঠে রওনা দেয় সেই স্টেডিয়ামের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই চলে আসে সেই স্টেডিয়ামে। মানুষ তোর গাড়ির চারিদিকে একদম ঘেরেছিল। সে নিজেই যেন স্টেজে যেতে পারছিল না। তারপরেও কোনো মতে সে মানুষদেরকে কাটিয়ে সে স্টেজে গিয়ে ওঠে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসলে আগুন বড়লোক বাবার একমাত্র সন্তান। ওর বাবার নাম জুনায়েদ আর মা শবনম। ওর বাবা ছিল অনেক বড় মাপের একজন ক্লাসিক্যাল মিউজিকের গুরু। গোটা দেশের মানুষ ওনাকে এক নামেই চিনত। কিন্তু তার ছেলে একদমই বাবার মতো হয়নি। তার ক্লাসিক্যাল গান তেমন একটা পছন্দ নয়। সে স্বপ্ন দেখে যে সে ভবিষ্যতে রকস্টার হবে। কিছুক্ষণের মধ্যেই ঘুম ভেঙে যায় আগুনের। তার পরপরই ওর কাছে চলে আসে ওর এক বন্ধু। ওর নাম আসলাম। সেখানে এসেই আগুনকে ডেকে নিয়ে ওর বাবার কাছে আনে। তারপর ওরা তিনজনে যেতে থাকে একটা ক্লাসিক্যাল মিউজিকের অনুষ্ঠানে। গাড়ির মধ্যে ওর বাবা আগুনকে বলে, তুই ওখানে গিয়ে আমার ছেলে হিসেবেই থাকিস, আবার আগুন হতে যাস না। মানে বাবা তার ছেলেকে যেখানেই নিয়ে যেত সেখানেই কোনো না কোনো একটা ঝামেলা করে বসতো আগুন। এজন্য বাবা ওকে আগে থেকেই ওয়ার্নিং দিয়ে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসে সেই অনুষ্ঠানে। সেখানে বাবা গান গেতে গেলে আগুন যায় পাশের একটা লবিতে। সেখানে গিয়ে একটা গঞ্জিকা জ্বালিয়ে দেয় আগুন। কিছুক্ষণের মধ্যেই সেই ধোঁয়াটা গিয়ে আবার লাগে স্মোক ডিটেক্টরে। আর পুরো বিল্ডিংয়ে ফায়ার অ্যালার্মটা শুরু হয়ে যায়। এই ব্যাপারটাতে সেখানে থাকা সবাই হকচকিয়ে যায় এবং ছোটাছুটিও করতে থাকে। সাথে পানি পড়ে পুরো বাজে অবস্থা হয়ে যায় সেই অনুষ্ঠানের। কিছুক্ষণের মধ্যেই আগুনকে ধরে নিয়ে আসে সিকিউরিটি গার্ড তার বাবার কাছে এবং সবকিছু খুলে বলে। বাবা তো এই চিন্তা করেই আগে থেকেই ওকে ওয়ার্নিং দিয়ে এসেছিল, কিন্তু সেটাও শুনল না আগুন। এখান থেকে বাড়িতে এসেই আগুন চলে যায় তার স্টুডিওতে। গিয়েই গান লিখতে বসে পড়ে। আসলে এই ব্র্যান্ডটা আগুন তার বন্ধুবান্ধব নিয়েই বানিয়েছিল। আগুন শুধু গান লিখত এবং কম্পোজ করত, তবে সে স্টেজে একদমই উঠত না। সবসময় ব্যাকস্টেজেই থাকত। আসলে ছোটবেলাতে একবার আগুন গান গাইতে স্টেজে উঠেছিল, কিন্তু তার হাত পা কাঁপতে শুরু করায় সে আর গানটা গাইতে পারেনি। তারপর থেকে সে আর কখনো স্টেজে ওঠে না। ওরা সবাই মিলে এখানে জ্যামিং করতে থাকলে কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে পৌঁছে আসলাম। তারপর ওদেরকে জানায়, 2 দিন পরে একটা কনসার্ট ঠিক করে আসলাম আমাদের জন্য। আসলে ওইটা ওয়ারফেজের কনসার্ট। তারা নতুন একটা গ্রুপকে সুযোগ দিতে চায়, তো আমাদের জন্য সেটা বুক করে এসেছি আমি। ওদের ব্র্যান্ডের লিড ভোকালিস্ট ছিল আবার রক্সি নামের একজন। একটা গানের পিছনে সকল কষ্ট করত আগুন, আর সেটার ক্রেডিট নিয়ে যেত রক্সি। তারপরেও এগুলোতে কোনো কিছুই মনে করে না আগুন। সেখান থেকে ওরা কথাবার্তা শেষ করে বেসমেন্টে আসে। তখনই সেখানে চলে আসে বড়লোক বাপের আরেকটা ছেলে ঋষাদ। আসলে আজকেই যে ওরা ক্লাসিক্যাল গানের কনসার্টটাতে গিয়েছিল, সেখানে গিয়ে ওর সাথে খানিকটা ঝামেলা হয়েছিল আগুনের। সেটার বদলা নিতেই হয়তোবা এখানে একটা স্পোর্টস কার নিয়ে এসেছিল ঋষাদ। তারপর আগুনকে তো এটা ওটা বলতে থাকে। এক পর্যায়ে ওকে নিজের গাড়িটাও চালাতে দেয়। আগুন তো গাড়িটা নিয়েই জোরে চালানো শুরু করে এবং এক পর্যায়ে একটা খুঁটির সাথে গিয়ে মেরে দেয়। এই ব্যাপারটাতে ঋষাদ তো হতবাক। ওকে যা ইচ্ছা তাই বলতে থাকে, কিন্তু এগুলোর কোনো কিছুই তোয়াক্কা করে না আগুন। আর সেখান থেকে বাইক নিয়ে ওর বন্ধুকে উঠিয়ে নিয়েই চলে যায়। 2 দিন পরের কথা, ওদের কনসার্টের দিন চলে এসেছে। সেখানে মোটামুটি অনেক মানুষই উপস্থিত হয়েছিল। এর আগে ওদের ব্র্যান্ড এতগুলো মানুষের সামনে কখনো পারফর্ম করেনি। ওদের স্টেজে উঠতে সময় আছে আর মাত্র 5 মিনিট বাকি। রক্সিকে বারবার ফোন করলেও সে ফোনটা কোনো মতেই ধরছিল না। তারপর এক পর্যায়ে ফোন ধরে সে জানায়, আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই কথাটা শুনে আগুনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এবার গানটা তাহলে কে গাইবে? তখন সবাই তাকাতে থাকে আগুনের দিকে,
কিন্তু সে তো স্টেজে উঠতে নারাজ। তারপরে ওকে অনেক করে বলে কয়ে সবাই মিলে স্টেজে পাঠায়। প্রথমে স্টেজে ওঠার পরেও আগুনের হাত পা সেই ছোট্টবেলার মতোই কাঁপতেছিল। সামনে দাঁড়ানো মানুষগুলো কত রকমের কিছু না করছিল, এগুলো দেখে একদমই নার্ভাস হয়ে যাচ্ছিল আগুন। তবে এক পর্যায়ে সে গান গাইতে শুরু করে। ওর গানটা আবার সবাই খুব পছন্দ করছিল। আগুন যখন এই ব্যাপারটা খেয়াল করে তখন ওর মনের মধ্যে কনফিডেন্স চলে আসে আর অনেক ভালো গান গাইতে থাকে। এখানে দর্শকদের মধ্যে একটা মেয়েকে দেখে ভালো লেগে যায় আগুনের। মেয়েটা সবার মতো খুবই এনজয় করছিল। ওর নাম মীরা। খুব সুন্দরভাবেই ওদের এই কনসার্টটা শেষ হয়। তার পরপরই আগুন যায় মীরার কাছে আর ওর সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ কথাবার্তা বলার পরেই হঠাৎ করেই সেই প্রোগ্রামের জায়গাতে একটা ঝামেলা সৃষ্টি হয়। তখন মীরার হাত ধরে নিয়ে আগুন ওকে বাইরে বের করে আনে। সেখানে গিয়েই গাড়িতে চড়ে বসে আগুন আর মীরাকে ওর গাড়িতে চড়তে বলে। কিন্তু অনেকক্ষণ মীরা ওর গাড়িটাতে গিয়ে চড়ে না, কারণ আজকেই ওদের প্রথম পরিচয়। এত তাড়াতাড়ি সে কাউকে কিভাবে বিশ্বাস করতে পারে। তখন আগুন জানায়, আমি যদি খারাপ মানুষ হই তাহলে সামনের 5 মিনিটের মধ্যে তুমি সেটা বুঝতে পারবে, আর যদি ভালো মানুষ হই সেটাও তুমি 5 মিনিটের মধ্যেই বুঝতে পারবে। এই কথাটা শুনে মীরা এসে ওঠে ওর গাড়িতে। তখন আগুন একটা বিল্ডিংয়ের পার্কিংয়ে যায়। আস্তে আস্তে উপরের ফ্লোরের পার্কিংয়ের দিকে উঠতে থাকে। এরকম করতে করতে মীরাকে নিয়ে একদম ছাদে চলে আসে আগুন। তারপর একটা বিলবোর্ডের সামনে দুজনে গিয়ে বসে এবং গল্পগুজব করতে থাকে। আগুনের কথাবার্তা খুবই ভালো লাগছিল মীরার, আর মীরাকে তো প্রথমবার দেখেই পছন্দ করে ফেলেছিল আগুন। এরকম চলতে চলতে ওদের দুজনের মধ্যে ভালো লাগা তারপরে ভালোবাসাতে পরিণত হয়। দুজনের সময় খুব ভালোভাবেই কাটছিল। ওরা প্রায় প্রত্যেক দিনই দেখা করত। আস্তে আস্তে ওদের ভালোবাসাটা গভীর থেকে গভীরতম হচ্ছিল। এর আগের যে প্রোগ্রামটা ওরা করলো সেটাতে গান একদমই ভাইরাল হয়ে গিয়েছিল। এজন্য আগুনকে আর পেছনে তাকাতে হবে বলে মনে হয় না। কিছুদিন পর হঠাৎ করেই আসলাম এবং আগুনের সঙ্গে এসে দেখা করে ডিএসকে মিউজিক কোম্পানির মালিক ববি। তিনি এসেই আগুনের অনেক প্রশংসা করতে থাকে। সাথে এটাও জানায়, আমি তোমাকে নিয়ে কাজ করতে চাই। আমার পরের যে অ্যালবামগুলো বের হবে সেগুলোর গান গাইবে তুমি। যত টাকা লাগে সেগুলো আমি দেব। এমনকি তোমাকে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম করারও সুযোগ করে দিব। এই কথাটা শুনে ওরা দুই বন্ধুই তো খুবই খুশি হয়ে যায় আর ওনার সাথে কন্ট্রাক্টটা সাইন করার জন্য একটা ডেটও ফিক্স করে। এই ব্যাপারটা আবার সে যখন গিয়ে মীরাকে জানায় তখন সেও তো খুবই খুশি। দেখতে দেখতেই সেই কন্ট্রাক্টটা সাইন করার দিন চলেই আসে। ওরা একটা নাইট ক্লাবে যায় সাইন করতে। আজকে মীরাকেও সঙ্গে নিয়ে এসেছিল আগুন। মীরা তো এখানে আসার পর থেকেই বারবারই বলছিল এখানে আসলে সবাই ওয়েস্টার্ন ড্রেস পরে এসেছে, তুমি আমাকে বললেই তো পারতা। এখন তো আমার মনে হচ্ছে আমি এদের সঙ্গে ফিটই হচ্ছি না। কিন্তু আগুন জানায় কোনো সমস্যা নেই, তুমি আমার সঙ্গে এসো। তারপর গিয়ে ওরা দেখা করে ববির সাথে। কন্ট্রাক্টটা সাইন করতে যাবে তার আগ মুহূর্তেই মীরা ওয়াশরুমটা ইউজ করতে চায়। কিছুক্ষণ পরে সে ওয়াশরুম থেকে ফিরে এসে আগুনকে বলে, আমি এখানে থাকবো না, আমি চলে যাব, তুমি আমাকে নিয়ে চলো। আগুন তখন ওকে বারবার জিজ্ঞাসা করলেও প্রথমে তো কিছুই বলতে চাইছিল না মীরা। তারপর জানায় যে আসলে ওর সঙ্গে কি হয়েছে। মীরা যখন ওয়াশরুম ইউজ করে বাইরে আসছিল তখন সেই ওয়াশরুমের ভেতরেই ছিল রিশাদ। তখন রিশাদ মীরার সঙ্গে খারাপ ব্যবহার করেছে এবং জোর জবরদস্তি করারও চেষ্টা করেছে। এই ব্যাপারটা আবার কোনোভাবেই মেনে নিতে পারছিল না মীরা, আর ঠিক এ কারণেই সে এখান থেকে চলে যেতে চাইছিল। এই কথাটা শুনে তো অনেক রাগান্বিত হয়ে যায় আগুন। রিশাদ সেই ওয়াশরুম থেকে বের হওয়া মাত্রই ওকে মারতে শুরু করে দেয় আগুন। সবার সামনে ওকে বেধড়ক মারছিল। তারপর সেখান থেকে ওর ওপরে আরও অনেক রাগ দেখিয়ে নাইট ক্লাব থেকে মীরাকে নিয়েই বের হয়ে যায়। আগুন যে মীরার জন্য এত সিরিয়াস হয়ে গিয়েছিল এই ব্যাপারটা দেখে আবার ওকে আরও বেশি ভালোবাসতে শুরু করে মীরা। এভাবে কেটে যায় আরও কিছুদিন। ওদের ব্র্যান্ডের এখন খুব বাজে অবস্থা হয়ে গেছে। সেখানে কন্ট্রাক্ট সাইন করতে গিয়েও ঝামেলা হয়ে গিয়েছিল, তো ওদের অ্যালবামটা আর করা হয়নি। কিছুক্ষণের মধ্যেই ওদের স্টুডিওতে চলে আসে আসলাম আর জানায় ওই ব্যাপারটা ঘটার পরও ববি আমাদেরকে নিয়ে মিউজিক অ্যালবামটা করবে বলে জানিয়েছে। এই কথাটা শোনা মাত্রই সবাই তো খুবই খুশি হয়ে যায়। তারপর শুরু হয় ওদের গান লেখা, কম্পোজ করা এবং ভিডিও বানানো। এভাবেই দিন কাটতে থাকে। এরকম করতে করতে ওদের প্রথম গানটা কমপ্লিট হয়ে যায়। গানটার নাম দেওয়া হয় আমাকে উড়িয়ে দাও। এই গানটা পাবলিশ করার সাথে সাথে তো পুরো ভাইরাল। নেট দুনিয়ার সবাই যেন গানটা দেখে ফেলেছে। দেশের সকল মানুষের হাতেই এই গানটাই শুধু বাজতেছিল। সবাই লক্ষ লক্ষ রিলসও বানাচ্ছিল এই গানটার ওপর।
সাথে কতজন যে এই গানটার ভিডিও করছিল তার তো কোনো ঠিক ঠিকানাই নেই। একটা ভিডিওতেই আগুন অনেক বড় রকমের স্টার হয়ে যায়। ওর লাইফস্টাইলই যেন বদলে যায়। যদিও সে আগে থেকেই ধনী ছিল, তারপরও সে এখন নিজের টাকা নিজে উড়াচ্ছে। ওদের এই ব্র্যান্ডটা অনেকগুলো স্টেজ পারফরমেন্সও করে। সবগুলো শোই একদম হাউসফুল যাচ্ছিল। মানুষ তো ওদের গান খুব পছন্দ করছিল। ওরা অনেক ইন্টারভিউ দিচ্ছিল মিডিয়াতে। ওই সময়টাতে আগুন অল্প স্বল্প নেশা পানীয় করত। এমন একটা ইন্টারভিউতে আসে ওরা। তখনও আগুন খানিকটা নেশাগ্রস্ত অবস্থায় ছিল। সেখানে এসেই ওকে উল্টাপাল্টা প্রশ্ন করতে শুরু করে দেয় সাংবাদিকরা। আসলে আগুনের বাবা মায়ের সম্পর্ক খুব একটা ভালো নয়। ওর বাবারও নাকি কয়েকটা পরকীয়া মিডিয়ার সামনে এসে পড়েছিল। সাথে আগুনের মাও বিভিন্ন জায়গায় গিয়ে নেশাপানি করে সিন ক্রিয়েট করত, সেগুলোও মিডিয়াতে এসেছিল। আগুনের মা একসময় বড় মাপের একটা সিঙ্গার ছিল, কিন্তু ওর বাবাকে ভালোবেসে বিয়ে করার পরে সে তার গান ছেড়ে দেয়। কিন্তু ওদের দুজনের সম্পর্ক এখন আর ভালো থাকছে না। এর জন্য এত স্ক্যান্ডেল বেরোচ্ছে ওদের নামে। তখন আচমকা একটা সাংবাদিক আবার আগুনকে জিজ্ঞেস করেই বসে, তুমিও কি তোমার বাবা মার দিকেই হাঁটছো? তারা যেমন বিভিন্ন জায়গায় সিন ক্রিয়েট করে, তুমিও তো ঠিক তেমনটাই করছো। কিছুদিন আগে একটা নাইট ক্লাবে গিয়ে মন্ত্রীর এক ভাতিজাকে তুমি মারধর করেছো। যেমন বাবা মা তেমন হয়েছে ছেলে। ওর মাকে নিয়ে কথা বলাতে তো খুবই রাগান্বিত হয়ে যায় আগুন। আর সেখানে মিডিয়ার সামনে অনেক বাজে ব্যবহার করে। এতে মিডিয়ারও তো ওর বিরুদ্ধে যা ইচ্ছে তাই লিখে দেয়। এই ব্যাপারটাতে অনেকটাই মন খারাপ হয়ে গিয়েছিল আগুনের। তার পরপরই ববি ওদের জন্য একটা সাকসেস পার্টি রাখে। সেখানে এসেই আগুনকে মন খারাপ করে বসে থাকতে দেখে ববি। তখন ওর কাছে গিয়ে হাই লেভেলের একটা নেশা সাজেস্ট করে। কিন্তু এটা কোনোভাবেই নিতে চাচ্ছিল না আগুন। তবে ববি তখন ওকে জানায়, তুমি কি আমাকে বিশ্বাস করো না? একটা টান নিয়েই দেখো, সব চিন্তাভাবনা তোমার একদম দূর হয়ে যাবে। তখন ওর কথাতে একটা টান নেয় আগুন। এটাতে ওর পুরো মাথায় যেন হ্যাং হয়ে যায়। তারপর সে আরও অনেকগুলো টান নেয়। আসলে এর পেছনেও একটা কারণ আছে। অনেক দিন ধরেই আগুন মীরার সঙ্গে কন্ট্রাক্ট করতে পারছে না। এদিকে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকতো আগুন। আর যখনই সে মীরাকে ফোন করত, তাকে ফোনে পেত না। যদিও বা অনেকবার তার বন্ধুকে দিয়ে খোঁজ লাগানোর চেষ্টা করেছে আগুন, কিন্তু তাতেও তেমন একটা লাভ হয়নি। এসব ব্যাপার স্যাপার নিয়ে সে অনেক চিন্তিত ছিল। তার উপরে আজকে তার বাবা মাকে নিয়ে সাংবাদিকরা আজে বাজে কথা বলেছে। এর জন্যই সে ববির কথাতেই নেশাটা করল। এই নেশাটা করার পরপরই সকল চিন্তাই যেন উধাও হয়ে যায়। এজন্য আশেপাশে অনেকগুলো মেয়ে নিয়ে মজমাস্তি করতে শুরু করে দেয় আগুন। কিছুক্ষণের মধ্যেই হঠাৎই সেখানে এসে পৌঁছে মীরা। আগুনকে এই অবস্থায় দেখে সে তো অনেক রাগান্বিত হয়ে যায়। অবশ্য আগুন ওকে দেখে অনেকটা খুশি হয়েছিল আর ওর কাছে চলে আসে। তবে মীরা তাকে প্রচুর কথা শোনায়। সে বলতে থাকে, আমি তো মনে করেছিলাম তুমি অন্যান্য ছেলেদের থেকে একটু আলাদা, কিন্তু তুমিও ঠিক ওদের মতোই। একটু ফ্রেম পাওয়ার সাথে সাথেই তুমি বিভিন্ন মেয়েদেরকে নিয়ে মজমাস্তি করতে শুরু করেছ। আমার জীবনে কি চলছে তোমার কোনো আইডিয়া আছে? যদিও আগুন ওকে বোঝানোর অনেক চেষ্টা করছিল যে আমি তোমাকে কন্ট্রাক্ট করার খুব চেষ্টা করেছি, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। মীরা অনেক রাগান্বিত কণ্ঠে বলে, তোমার আর আমার ব্যাপারটা আমার পরিবার থেকে জেনে গিয়েছে, আর তারা আমার ফোনটা ভেঙে ফেলেছে। আমাকে অন্য জায়গাতে বিয়েও দিতে চাইছে। আমি আজকে এখানে এসেছিলাম আমাদের রিলেশনশিপটা ঠিকঠাক করে নেওয়ার জন্য, কিন্তু এসে দেখছি তুমি তো আমাকে ছাড়াই ভালো আছো। এতে অবশ্য তোমার দোষ নেই। তুমি তো এমনিতেই কারো নও, এমনকি তুমি তো তোমার পরিবারেরও নও। এই কথাটা শুনে মাথা নষ্ট হয়ে যায় আগুনের। আর যা ইচ্ছে তাই বলতে থাকে মীরাকে। আমার পরিবার নিয়ে কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? তুমিও তো দেখছি অন্য মেয়েদের মতোই। আমাকে তুমি কথা শোনানোর জন্য আজকে তুমি আমার সঙ্গে এখানে দেখা করতে এসেছো? সাথে আরো অনেক আজে বাজে কথা বলতে থাকে সে মীরাকে। এগুলো শুনে তো মীরা কান্নায় ভেঙে পড়ে। তারপরে সে আগুনকে কিছু একটা বলতে যাবে, কিন্তু আগুন এতটাই রাগান্বিত ছিল, সাথে তার মাথায় নেশা এতটাই উপরে চড়ে গিয়েছিল যে সে মীরাকে ধাক্কা দিয়ে ওই পার্টিটা থেকে বের করে দেয়। এতে অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় মীরা। আর অন্যদিকে আগুনও আবারও পার্টিতে জয়েন করে এবং নেশা করে সেই মেয়েদেরকে নিয়ে মজমাস্তি করতে শুরু করে। পরদিন সকালবেলাতেই বন্ধু আসলাম চলে আসে আগুনকে উঠানোর জন্য। আজকে আসলে আগুনের একটা কেসের হিয়ারিং আছে। ওই যে সেদিন মন্ত্রীর ভাতিজাকে যে সে মেরেছিল, সেটারই আজকে হিয়ারিং। কিন্তু আসলাম এসে দেখতে পায় আগুনের অবস্থা তো খুবই খারাপ। ওর তো কোনো জ্ঞানই নেই। ওকে জাগানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। আগুনের মুখে নিয়ে গিয়ে পানি ছিটিয়ে দেয়, কিন্তু তাতেও লাভ হয় না। আবার ওর মুখে নিয়ে গিয়ে গঞ্জিকা জ্বালিয়ে দেয়, তবে সেটাতেও লাভ হয় না।
এরপর সেই পাউডারটা লাইন করে সেটা শোকায় আগুনকে। এটাতে অবশ্য কাজ হয় এবং সে জেগে ওঠে। তার পরপরই আগুনের বাবা, আগুন এবং ওর বন্ধু মিলে চলে আসে কোর্টে। রাস্তাতে ওর বাবা ওকে জানায়, তুই কোনো কথা বলবি না, আমি সবকিছু ঠিকঠাক করে রেখেছি। জাজ তোকে কোনো রকম কোনো শাস্তিই দেবে না, তুই খালি কাঠগড়াতে দাঁড়িয়ে থাকবি ভালোভাবে। হয়ও ঠিক তেমনটাই। জাজ ওকে বেকসুর খালাস করে দেয়। কিন্তু এখানেই বেঁধে যায় আরেকটা ঝামেলা। আগুন যখন তার হাতটা ওপরে ওঠায় সবার দিকে, তখন তোর জ্যাকেটের ভেতর থেকে সেই পাউডারটা নিচে পড়ে যায়, যেটা গতকাল রাতে পার্টির মধ্যে একটা মেয়ে ওকে দিয়েছিল। এটা দেখে সবাই তো বড় মাপের একটা শক খেয়ে যায়। সাথে সাথেই ওকে গিয়ে পুলিশ গ্রেপ্তার করে ফেলে। আজকে আগুনের জামিন হয়ে যেত, কিন্তু এমন একটা কাজ ঘটে গেল ওর সাথে যে ওকে কারাগারে পাঠানো হয়। আর গতরাতে যে সে মীরার সঙ্গে কেমন ব্যবহার করেছিল সেটাও মনে ছিল না আগুনের। এর জন্য বারবারই মীরার সম্পর্কে জানতে চাচ্ছিল সে তার বন্ধুর কাছ থেকে, কিন্তু ওকে কিছুই বলা হয় না। কারাগারে গিয়ে তো আগুনের অবস্থা আরো অনেক খারাপ হয়ে যায়, কারণ সে সেখানে একটুও নেশা করতে পারছিল না। আর সে নেশাতে এতটাই অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল যে সেটা ছাড়া সে এক মুহূর্তও থাকতে পারত না। এভাবে খুব বাজে অবস্থা হতে থাকে আগুনের। আগুন জেলে আসার কয়েকদিন পর পর ওর বন্ধু ওর সঙ্গে দেখা করতে আসতো। আগুন শুধু ওকে একটা প্রশ্নই জিজ্ঞেস করত যে মীরার কি অবস্থা, কিন্তু ওর বন্ধু কিছুই বলতো না। এর জন্য আগুন ওর ওপর রাগ করে ওর সঙ্গে কথাবার্তা না বলে চলে যেত। সেই কারাগারের মধ্যে আবার ভালো মানের একটা ব্র্যান্ড দলও আছে। তারা খুব সুন্দর একটা পারফরমেন্স করে। কারাগারের সবাই তো ওদের পছন্দ করত। তবে আগুন ওদের দিকে কোনো নজরও দিত না। সে শুধু মীরাকে নিয়েই চিন্তা করত। এভাবেই কেটে যায় অনেক দিন। হঠাৎ করে এক কনস্টেবল এসে আগুনকে জানায়, আপনার জামিন হয়ে গেছে। তখন জেল থেকে বাইরে বেরিয়ে আসে আগুন। ওকে রিসিভ করতে এসেছিল ওর বন্ধু আসলাম। ওর সাথে দেখা হওয়ার পরও আগুন শুধু বারবারই জিজ্ঞেস করছিল মীরার কি অবস্থা। তখন আসলাম ওকে বারবার বলে, আগে বাড়ি চল, তারপর মীরার খোঁজ নেওয়া যাবে। কিন্তু রাস্তাতে আসলামকে গাড়িটা ঘোরাতে বাধ্য করে আগুন, আর চলে আসে মীরার বাড়িতে। তখন সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গিয়েছিল। মীরার পরিবার একসঙ্গে বসে খাবার খাচ্ছিল। সেখানে গিয়ে আগুন মীরাকে দেখতে পায় না। ওর পরিবারের সবাইকে বারবার জিজ্ঞেস করলেও তারাও কিছুই বলছিল না, আর আগুনকে তাদের সাথে বসে খেতে বলে। প্রথমে আগুন না না করতে থাকলেও তারপর গিয়ে ওদের সঙ্গে বসে পড়ে খাবার জন্য। আগুন প্রথম বাইটটা নিতে যাবে, ঠিক তখনই ওকে জানানো হয় মীরার বিয়ে হয়ে গেছে। প্রথমে তো এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না আগুন, আর মনে মনে ভাবছিল যে হয়তোবা তার সঙ্গে মজা নিচ্ছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওর ভুলটা ভেঙে যায়। সে বুঝতে পারে মীরার আসলেই বিয়ে হয়ে গেছে। এই ব্যাপারটাতে অনেক বাজে অবস্থা হয়ে যায় আগুনের। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। ওর যেন পুরো দুনিয়াটাই উলটপালট হয়ে গেল। মীরাকে সে তো তার জীবনের চাইতেও বেশি ভালোবাসত, আর আসলে যে সে রাত্রেবেলাতে মীরার সঙ্গে কেমন ব্যবহার করেছিল সেটাও তো মনে নেই আগুনের। এর জন্য সে আরো বেশি কষ্ট পাচ্ছিল। এভাবেই সে চলে আসে বাড়িতে। এই সময়টাতে আগুন তার বাবা মার সঙ্গে থাকতো না, একা একাই একটা বাংলো বাড়িতে থাকতো। অনেক দিন ধরেই আগুন আর গান টান করতে পারছিল না, শুধু নেশাপানি করতেই তার সময় কেটে যেত। এরকম কিছুদিন যাওয়ার পরে সে বুঝতে পারে মীরা কখনোই তার জীবনে ফিরে আসবে না। তবে আগুন আর অন্য কোনো মেয়েকেও চায় না। তারপর থেকে আবারও সে কনসার্ট করতে শুরু করে। সে এখন যেন আগের চাইতে অনেক বেশি ভালো গান করছিল। মানুষও তার গান এখন আগের চাইতে অনেক বেশি পছন্দ করছিল। একদম ক্রেজ হয়ে গিয়েছিল আগুনের। অনেক ব্র্যান্ড আসতো ওর কাছে প্রমোশনের জন্য। এমনই একদিন আগুন যায় একটা অ্যাডের শ্যুট করতে। সেখানে ওর সাথে আরও একটা মডেল কাজ করবে। তিনিও আবার খুবই পপুলার একজন মডেল। ওর নাম এলিটা গোমেজ। এখানে যার সঙ্গে আগুন ডিলটা সাইন করতে এসেছিল সে এলিটাকে দেখে তো ওর সাথে গিয়ে ফ্ল্যাট করতে শুরু করে। কিছুক্ষণ এমনটা দেখেও কিছুই বলছিল না আগুন। তারপর যখন অনেকটা সময় পার হয়ে যায় তখন রাগান্বিত হয়ে যায় আগুন এবং সেখানে থাকা লাল পানির বোতলটা ভেঙে ফেলে। এটাতে আবার আগুনকে নোটিস করে সেই ম্যানেজার এবং ওর কাছে চলে আসে। তারপর আগুন সেই পেপারটাতে সাইন করে এবং সেখানে তার মুখের ওপরই একটা গঞ্জিকা জ্বালিয়ে দেয়। ওর এই স্টাইলটা দেখে তো ওর ওপর একদম ফিদা হয়ে যায় এলিটা। তারপরে ওরা দুজনে ফটোশ্যুট করতে থাকে। এত সুন্দর একটা মডেলের পাশে ফটোশ্যুট করছে, কিন্তু আগুনের চেহারাতে বিন্দুমাত্র কোনো এক্সপ্রেশন নেই। এতে ওই অ্যাডের যে ডিরেক্টর ছিল সে গিয়ে ওদেরকে কিছুটা সময় নিতে বলে। তারপর আগুন যখন একটা জায়গাতে গিয়ে বসে তখন ওর কাছে চলে আসে এলিটা।
আর বলতে থাকে, আপনার গান আমি অনেক শুনি, আপনার কণ্ঠটা কিন্তু খুবই পছন্দ আমার। আপনার স্টেজের চেহারা আর এখানকার চেহারা কিন্তু একদমই ভিন্ন। আপনাকে কোনো গানের মঞ্চে দেখলে মনে হয় আপনি খুবই চঞ্চল এবং কনফিডেন্সওয়ালা একজন মানুষ, কিন্তু আসলে তো দেখছি আপনি অনেক লাজুক প্রকৃতির মানুষ। এগুলো শুনে আগুন বলে, ব্যাপারটা আসলে ওই রকম না, মানুষকে সবসময় আসল চেহারাটা দেখাতে নেই। তারপরে ওরা দুজনে আবার অনেক কথাবার্তা বলে। সেদিনের মতো শুটিং শেষ করে ওরা চলে আসে আগুনের অ্যাপার্টমেন্টে। এখানে এসে দুজনে পাশাপাশি বসে। তারপর কথাবার্তা বলার এক পর্যায়ে দুজনে ক্লোজ চলে আসে। আগুন ওকে সোফার ওপরে ফেলে কিছু একটা করতে যাবে, ঠিক তখনই মীরার কথা মনে পড়ে যায়, আর ওর সঙ্গে কিছুই করতে পারে না আগুন। এই ব্যাপারটাতে গিল্টি ফিল করে সে রুমের মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন ওকে এলিটা গিয়ে ডাক দিয়ে বলে, এটা তো তোমার অ্যাপার্টমেন্ট, চলে গেলে আমি যাব, তুমি কেন যাচ্ছ? আর আমার মধ্যে কি কোনো সমস্যা আছে? তখন আগুন জানায়, না, তুমি একদমই পারফেক্ট, তোমার মধ্যে কোনো সমস্যা নেই। যে কোনো ছেলেই তোমাকে ডেট করার জন্য পাগল হয়ে থাকবে। আমার একজন স্বপ্নের মানুষ ছিল, এর জন্যই আমি তোমার সাথে ক্লোজ হতে পারলাম না। এই কথাগুলো শুনে এলিটা জানায়, পছন্দের মানুষ থাকা ভালো, কিন্তু ভুল মানুষকে পছন্দ করো না, তাহলে কিন্তু পুরো জীবনই সারখার হয়ে যাবে। এগুলো বলেই সেখান থেকে চলে যায় এলিটা। এরপর থেকে আগুনের শুরু হয়ে যায় আবারও সেই ব্যস্ত জীবন। প্রতি সপ্তাহে তার কয়েকটা করে কনসার্ট থাকত, যদিও সেগুলো সে ভালোভাবেই পারফর্ম করতো আগুন, কিন্তু তার মন তো বা একদমই ভালো নেই। তারপরে মানুষদেরকে এগুলো বুঝতে দিত না। কিছুদিন পরেই আগুন চলে আসে বিশাল একটা প্রোগ্রাম করার জন্য। সেখানে আগুন গিয়ে পিয়ানো বাজিয়ে একটা গান গাইছিল। দর্শকরা তো খুব উপভোগ করছিল, আগুনও খুব সুন্দরভাবেই এই গানটা এক্সিকিউট করছিল। এরকম চলতে চলতে হঠাৎ করে আগুনের গলায় কি যেন হয়ে যায়, আর সে মাটিতে পড়ে যায়। সাথে সাথেই ওর টিমের লোকজন এসে ওকে ধরাধরি করে নিয়ে আসে হাসপাতালে। তখন ডাক্তার বলে, আগুন অনেক দিন ধরে জোর করে বিভিন্ন নেশাপানি খেয়ে গান গাইছে, এ কারণে ওর ভোকাল কর্ডে বারবার আঘাত পেয়েছে। সেটার ফলশ্রুতিতে ওর ভোকাল কর্ডে সমস্যা হয়ে গেছে। এখন সে আপাতত 2-3 মাস আর কোনো প্রকার কোনো কনসার্ট করতে পারবে না, কোনো গান গাইতে পারবে না, এমনকি তার কথা বলাও বারণ। ওকে ফুল রেস্টে থাকতে হবে। এই কথাগুলো শুনে আগুন এবং আসলাম দুজনেই হতবাক হয়ে যায়। তখন ববি আবার ওখানেই উপস্থিত ছিল। সে আচমকাই বলে ওঠে, ও গান গাইতে পারবে না মানে? ওর পেছনে যে আমি এত টাকা ইনভেস্ট করেছি সেগুলোর তাহলে কি হবে? তাড়াতাড়ি তোমার বন্ধুর গলা ঠিক করাও, না হলে কিন্তু তোমরা ঝামেলায় পড়বে। এটা বলেই সেখান থেকে চলে যায় ববি। তবে আসলাম অবশ্য সান্ত্বনা দেয় আগুনকে, তুই একদমই চিন্তা করিস না, বিভিন্ন কারণ দেখে আমি কয়েকটা কনসার্ট ক্যান্সেল করে দিব, আর কয়েকটা কনসার্টে গিয়ে তুই শুধু লিপসিং করবি, তারপরে সব ঠিক হয়ে যাবে, কেউ তোকে ধরতে পারবে না। 2 দিন হাসপাতালে রাখার পরেই ওদেরকে ডিসচার্জ করে দেওয়া হয়। বাড়িতে চলে আসে আগুন এবং আসলাম। আগুনকে ছেড়ে সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে, কিন্তু আসলাম এখন ওর সাথেই আছে। আগুন তখন ওকে জিজ্ঞেস করেই বসে, তুই কেন আমার সাথে আছিস? সবাই তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তুইও তো পারলে চলে যেতে পারিস, আমার সঙ্গে থেকে তুই কিছুই পাবি না। এগুলো শুনে আসলাম বলে, আমার বাবা অনেক শখ করে আমাকে বড়লোকের একটা স্কুলে ভর্তি করে দিয়েছিল, কিন্তু সেখানকার সবাই আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। একদিন তো আমাকে একটা বাথরুমের মধ্যে আটকে দিয়ে তারা মজা নিচ্ছিল আমার সাথে, তখন তুই এসেছিলি আমাকে বাঁচাতে। তারপর থেকে সবসময় তুই আমার সঙ্গে ছিলি, তাহলে এখন তোর এই খারাপ সময় আমি কিভাবে তোকে ছেড়ে যাই বল? আগুন যেহেতু কোনো কনসার্ট করতে পারছিল না, এর জন্য আস্তে আস্তে গাড়ি বাড়ি সবকিছুই বিক্রি হয়ে যাচ্ছিল। একদম সে নিঃস্ব হয়ে যায় চোখের পলকেই। কিছুদিন এখানে সেখানে কাটায় আগুন, তারপর চলে আসে নিজের বাড়িতে। সেখানে এসে দেখতে পায় ওর মা বসে আছে। তখন আগুনকে দেখে তো ওকে অনেক কথা শোনায় ওর মা। এই ব্যাপারগুলো আবার কোনোভাবেই নিতে পারে না আগুন, আর সেখান থেকে চলে যেতে থাকে। যাওয়ার সময় বলে, তুমি কি আমার মা হতে পেরেছ? তুমি একটা ছেলের কাছ থেকে তার হক তার মাকে কেড়ে নিয়েছ। এটা বলেই আগুন সেখান থেকে চলে যাচ্ছিল, ততক্ষণে সেখানে বাবাও এসে পৌঁছে। তার পরপরই ওর মা বলতে শুরু করে, আমি প্রথম ভুল করেছিলাম তোর বাবাকে বিয়ে করে। আমি যখন তোর বাবাকে বিয়ে করেছিলাম তখন আমরা দুজনই গান গাইতাম, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে আমি গান গাওয়া ছেড়ে দিয়েছিলাম এবং সংসারের হাল ধরি। তবে কিছুদিন পরে আমি টের পাই যে সে অনেকগুলো রিলেশনে জড়িয়ে পড়েছে। এগুলোতে আমি ডিসাইড করি ওকে ছেড়ে আমি চলে যাব, কিন্তু তখনই জন্ম হয় তোর। আর এখানেই আমি আমার দ্বিতীয় ভুলটা করি।
তোর চিন্তা না করে যদি আমি আমার মতো চলে যেতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। তো তোর চিন্তা করে আমি আমার জীবনটা নষ্ট করেছি। আর ঠিক এ কারণেই আমি নিজেকে এমনভাবে প্রস্তুত করেছিলাম যে আমি যেন তোর দুঃখে হাসতে পারি, কিন্তু সেটা আর পারলাম কই। তোর দুঃখে তো আমারও এখন কষ্ট হচ্ছে। এটা বলেই অনেক কান্না করতে শুরু করে মা। তারপরে আগুন যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন বাবাকে ওকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারপরেও আগুন সেখান থেকে চলেই যায়। আর এখানে ওখানে রাস্তায় রাস্তায় ঘুরতে শুরু করে দেয় আগুন। এক রাত্রেবেলাতে সে একটা রাস্তার ধারে বসে চা আর রুটি খাচ্ছিল। তখনই আসলামের সাহায্য নিয়ে বাবা ওখানে চলে আসে। সেখানে এসেই ছেলেকে অনেক করে বোঝাতে থাকে বাবা। তারপরেও আগুন যেন কোনোভাবেই বুঝতে চাইছিল না। কিন্তু যখন বাবা সেখান থেকে চলে যাচ্ছিল তখন আগুন বলে, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমাকে এখানে একা ফেলে যেও না বাবা। এই কথা শুনে ওকে গিয়ে জড়িয়ে ধরে বাবা আর বাড়িতে নিয়ে আসে। পরদিন সকালবেলাতেই আগুনের গলা দেখানোর জন্য দেশের সবচাইতে বড় হাসপাতালে ওকে আনা হয়। আসলাম তখন আগুনকে বলে, আমার তো এটা ভেবেই এখন ভালো লাগছে যে তুই নেশাপানি ছেড়ে দিয়েছিস আর মেয়েরাকেও তুই এতদিনে ভুলে গেছিস। ঠিক তখনই আগুন নিচে খেয়াল করে দেখতে পায় মীরার মতো একজনকে। সাথে সাথেই সিঁড়ি দিয়ে দৌড়তে দৌড়তে কয়েক তলা নিচে গ্রাউন্ড ফ্লোরে চড়ে আসে আগুন। গিয়ে দেখতে পায় এটা তো আসলেই মীরা। দুজন দুজনকে দেখে তো খুবই অবাক হয়ে যায়। তারপর কথা বলার জন্য হাসপাতালের বাইরে থাকা মাঠের মধ্যে আসে ওরা দুজন। আগুনের মুখ দিয়ে একটা কথাও বেরোচ্ছিল না, কারণ ওর গলার মধ্যে আরো বেশি খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। এজন্য সেই মীরাকে টেক্সট করতে থাকে। আগুন যে তাকে কোথায় কোথায় খুঁজেছে এবং তার জন্য যে কতটা কষ্ট পেয়েছে এইসব কিছু ওকে বলতে থাকে। কিন্তু মীরাকে তো আগুনই তাড়িয়ে দিয়েছিল সেদিন ওই নাইট ক্লাব থেকে। এই জন্য অভিমান করে মীরা চলে গিয়েছিল অনেক দূরে। আগুন তখন বলে, তাই বলে আমার উপরে রাগ করে তুমি বিয়ে করে নিবে? এটা কিছু হলো বলো? এই কথাটা শুনে ওকে অবাক করে দিয়ে মীরা জানায়, আমি বিয়েটা করিনি, এঙ্গেজমেন্ট করেছিলাম জিদের ওপর থেকে, কিন্তু বিয়ে করার আর সাহস পাইনি। এই কথাটা শুনে আবার খানিকটা খুশি হয়ে যায় আগুন। কিন্তু মীরা জানায় খুশি হয়ে কোনো লাভ নেই, আমাদের দুজনের আর এক হওয়া কোনোভাবেই সম্ভব নয়। এটা বলেই সেখান থেকে চলে যাচ্ছিল মীরা। আগুন তোকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু লাভ তেমন একটা হয় না। এজন্য মন খারাপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে আগুন। কিছুক্ষণের মধ্যেই মীরা আবারও ফিরে আসে এবং জড়িয়ে ধরে আগুনকে। আমিও তোমাকে ভুলতে পারিনি, এতদিন আমিও তোমাকে খুব মিস করেছি। এবার তোমাকে পেয়েছি আর তোমাকে আমি হারাতে চাই না। আমি তোমাকে ভালোবাসি, আমাকে কখনো একা ফেলে আর যেও না যেন। এরপর থেকেই ওদের আবার ভালো সময় শুরু হয়। আগুনের দেখাশোনা করতে শুরু করে মীরা। ওকে যখন যে ওষুধটা খাওয়ানো প্রয়োজন এবং যে যে ব্যায়াম করানোর প্রয়োজন সেই সব কিছুই করত মীরা। এমনকি আগুনের চুলটা পর্যন্তও মীরা নিজেই কেটে দিত। আস্তে আস্তে আগুনের গলাটাও ঠিক হয়ে যাচ্ছিল। এভাবে কয়েক মাস কাটার পরে পুরোপুরি ভালো হয়ে যায় আগুন। তারপরে ছোট্ট একটা কনসার্টে চলে আসে একটা কলেজে। এইটাও আবার হাউসফুল যায়, মানে ফুল কামব্যাক করে ফেলেছে আগুন। এর মধ্যে ওরা দুজনে বিয়েও করে নিয়েছিল। ওদের সময় খুব ভালোভাবেই কাটছিল। হঠাৎ করে মীরা একদিন ওকে জানায়, আমাদের মাঝে তো আরও একজন আসতে চলেছে, মানে সে প্রেগনেন্ট। এই ব্যাপারটাতে দুজনেই তো খুবই খুশি। কেটে যায় আরও বেশ কিছুদিন। আগুন এখন অনেকগুলো কনসার্টই করছে। হঠাৎ করে বিদেশি এক গায়ক আগুনের সঙ্গে কোল্যাব করতে চায়। এর জন্য সে চলে আসে ওই গায়কের অফিসে। তখন ওকে ফোন দিয়ে মীরা জানায়, আজকে না আমাদের হাসপাতালে যাওয়ার কথা ছিল চেক আপ করানোর জন্য, এটুকুতেই তুমি ভুলে গেলে? তখন আগুন তার সমস্যার কথা জানায় এবং ওকে সরি বলে। এর পরের যে চেক আপটা করাবে সেটাতে সে অবশ্যই যাবে বলে জানায়। তারপর ফোনটা রেখে হাসপাতালের মধ্যে ঢুকে যায় মীরা। আগুন এবং সেই গায়কটা ওই কন্ট্রাক্টটা সাইন করতে যাবে, ঠিক তখনই টিভিতে একটা ব্রেকিং নিউজ আসে। আগুন দেখতে পায় মীরা একটু আগে যে হাসপাতালের মধ্যে ঢুকলো সেই হাসপাতালের ওপরে একটা প্লেন এসে ক্র্যাশ করেছে। এতে খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল সেই হাসপাতালটার। ব্যাপারটা দেখে আগুনের জান যেন যাই অবস্থা। দৌড়াতে দৌড়াতে সে চলে আসে হাসপাতালে। এখানকার অবস্থা তো খুবই খারাপ, অনেক মানুষ মারা গেছে এখানে। দেখতে দেখতেই আগুনের চোখ গিয়ে পড়ে একটা স্ট্রেচারের দিকে। নিথরভাবে পড়ে আছে মীরার মৃতদেহ। মারা গেছে সে। এটা কোনোভাবেই যেন মেনে নিতে পারছিল না আগুন। মীরার জানাজা শেষে ওকে দাফন করার পরে ওর বাড়িতে চলে আসে আগুন। ওর যে ছোট্ট বারটা ছিল সেখানে গিয়ে লাল পানির বোতলগুলো ভাঙতে শুরু করে। তারপর মুখে একটা সিগারেট নেয়, লাইটারটা দিয়ে সিগারেটটা জ্বালায়।
তারপর সেই জ্বলন্ত লাইটারটা ফেলে দেয় ওই লাল পানির ওপরে। পুরো ঘরের মধ্যে আগুন দিয়ে একদম ভরে যায়। চারিদিকে আগুনের মধ্যে বসে সিগারেটে টান দিচ্ছিল আগুন। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। আসলে শাকিব খানের এই নতুন সিনেমাটা না ভালো না খারাপ। আসলে আমার পার্সোনাল ওপিনিয়ন, শাকিব খানের এই সিনেমাটা খুব একটা খারাপ নয়, তবে হাই লেভেলের কোনো সিনেমাও এটা নয়। কেউ যদি নতুন কোনো এক্সপিরিয়েন্স নিতে চাও তাহলে যেতে পারো এটা দেখার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।